দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত। আজ বার্তাকক্ষ থেকে সঙ্গে আছি সিরাজুম মুনিরা। কথা ছিল এবারের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে অন্য সব বারের চেয়ে সেরা। খোদ প্রধান উপদেষ্টা লিখে দিয়েছিলেন এর থিম সঙের একাংশ। উৎসাহ, উদ্দীপনা আর প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে শুরু হওয়া বিপিএলের এবার দেখা গেছে নানা নাটকীয়তা। এই বিপিএলে বারবার আলোচনা তৈরি করেছে পেমেন্ট ইস্যু। পরিস্থিতি এমন হয়েছিল যে পেমেন্ট না পাওয়ায় রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা এক ম্যাচ কর্মবিরতি পালন করেছেন। বিপিএলে ক্রিকেটারদের টাকা না দেওয়ার ঘটনা অবশ্য এবার নতুন নয়, তবে বারবার চেক বাউন্স হওয়া, আর্থিক লেনদেন শেষ না করা, একটি দলের মালিককে হোটেলে আটকে রাখার মতো ঘটনা এবারই প্রথম ঘটেছে। আবার এবারের বিপিএলে দুর্নীতির অভিযোগ এতই বেশি এসেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্টি কারাপশন ইউনিটকে সাহায্য করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। নানা ঘটনার জন্ম দেওয়া এবারের বিপিএলের শিরোপা গেছে ফরচুন বরিশালের ঘরে। চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে জয় পেয়েছে বরিশাল, যার নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। কেমন হলো এবারের বিপিএল? পেমেন্ট ইস্যু আর ফিক্সিং যদি বাদও দেই তাহলে ক্রিকেটটা কেমন হয়েছে? পেমেন্ট ইস্যু নিয়ে এই সংকটের কারণ কি? ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে কার কার বিরুদ্ধে? এসব নিয়েই আজকের কি খবর। এজন্য আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সনদ বাবলা। সনদ বাবলা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। সব সমালোচনা এক পাশে রেখে আমি আপনার কাছে জানতে চাইবো এবারের বিপিএলটা কেমন হলো। খেলার মান, খেলোয়াড়দের ফিটনেস, পারফরমেন্স, এসব কিছু নিয়ে আপনার মতামত জানতে চাই। খেলার মান যদি বলেন তাহলে হলে যে এবারে বিপিএল খুব ভালো ছিল। যে আমি সাধারণত হিসাব করি যে হলে যে আমাদের দেশের প্লেয়ারদের জায়গা থেকে যদি দেখেন, এখানে প্রচুর রান করেছে তারা এবং উইকেটও নিয়েছে এবং মানে তাদের পারফরমেন্স, আমাদের দেশি প্লেয়ারদের পারফরমেন্সটা আসলে হলে যে খুবই ভালো ছিল। এবং অনেক ম্যাচ আছে যেগুলো হলে যে বেশ কিছু ম্যাচ ছিল, উপভোগ্য ম্যাচ ছিল। যেমন আপনি ফাইনালে বলতে পারেন একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ঠিক ফাইনালের আগের ম্যাচে, যেই ম্যাচে হলে যে চিটাগং উঠলো, সেই ম্যাচটাও ছিল একদম হলে যে শেষ মোমেন্টের ম্যাচটা ডিসাইড হয়েছে। মানে এরকম বেশ কিছু ম্যাচ ছিল যেটা দর্শকরা মজা পেয়েছে, সবাই এটা একটা ক্রাঞ্চ মোমেন্ট দিয়ে শেষ হয়েছে। মানে আমি সেই জায়গা থেকে বললে এই বিপিএল খুব ভালো হয়েছে। খেলার মান যদি আপনি বলেন, দেখেন যে হলো যে আমাদের দেশি প্লেয়াররা, আপনি টপ 5 যদি ব্যাটার ধরেন, ওইখানে বাংলাদেশের ব্যাটসম্যান 4 জন ব্যাটার আছে। বাংলাদেশের 4 জন ব্যাটার আছে। আপনার মোহাম্মদ নাইম 511 রান করেছে, সর্বোচ্চ রান বাংলাদেশের। এটা হলে যে দারুণ ব্যাপার। আর তানজিদ হাসান সে 485 রান করেছে, সেকেন্ড ম্যান। তো আবার বোলারদের থেকে তাসকিন দারুণ বোলিং করেছে, দুর্দান্ত বোলিং করেছে। আপনার 12টা ম্যাচে 25 উইকেট নিয়েছেন। তো খালেদ, শরীফুল এরা সবাই ভালো বোলিং করেছে। তো ওই সব জায়গা দিয়ে যদি দেখেন, আপনার হলে যে আমাদের ব্যাটার এবং বোলার দুই জায়গাতেই ভালো পারফরমেন্স ছিল। তো অবভিয়াসলি হলে যে এই বিপিএলটা মনে হয় যে আমাদের জন্য, আমাদের ব্যাটার, আমাদের বোলার বা আমাদের টোটাল ক্রিকেটের জন্য একটা ভালো হয়েছে। যদি হলে যে আপনি আগেই বললেন সমালোচনাটা বাদ দিয়ে, হ্যাঁ সমালোচনাটা পরে আসলে ভালো। আমি এবার জানতে চাইবো পেমেন্ট ইস্যু নিয়ে, মানে কি হয়েছিল আসলে, কেন পেমেন্ট নিয়ে টালবাহানা করতে হলো এত, কেন খেলোয়াড়দের কর্মবিরতিতে যেতে হলো? হ্যাঁ, সেইটা হলে যে এবারের বিপিএলে এইটা একটা বড় আলোচনার জায়গায় ছিল। যে বিশেষ করে দুর্বার রাজশাহীকে নিয়ে সেটা এমন পরিস্থিতি হয়েছিল যে প্লেয়ারদের পর্যন্ত হোটেল প্লেয়ারদেরকে ছাড়ে না, হোটেলের পেমেন্টও বাকি ছিল। প্লেয়ারদের পেমেন্ট তো ছিলই, তারপর চেক বাউন্স করা, কোচিং স্টাফ এবং হলে যে খেলোয়াড়দের বেতন না দেওয়া, এগুলো নানান ধরনের হলো যে এই জিনিসগুলো ছিল। আসলে এই জিনিসগুলো বাংলাদেশে এক ধরনের, আমি যদি বলি এক ধরনের এটা হবে এই কারণ বাংলাদেশে যারা টিম নেয় তারা এই বিপিএল থেকে কোনো লাভের আশা করতে পারে না। এটা আগেরগুলো থেকেও ঘাটলে দেখা যাবে, তাই এবারও তাই। তো এখন যেই টিমগুলোকে একটা ফরম্যাট, একটা টুর্নামেন্টের ফরম্যাট যখন, বা টুর্নামেন্টের পুরো স্ট্রাকচারটা যখন এমন হয় যে আমি ওইখান থেকে আমি মালিক যদি হই, আমি কোনো লাভ পাবো না, আমি শুধু ইনভেস্টই করে যাব, তাহলে সেটা কখনোই হলো যে
মানে যে কোনো জায়গার জন্য, ক্রিকেটের জন্য বা ফুটবল, যে কোনো খেলার জন্য এটা কখনো একটা সমাধান না। মানে আমার ওখান থেকে আয় হতে হবে, নাইলে এই কোম্পানিগুলো বা যারা ইনভেস্ট করছে তারা এবার টিম নিবে কেন? তো এইবার শুরুতে এরকমও দেখা গিয়েছিল যে হলে যে মানে টিম নেওয়ার লোকও খুঁজে পাওয়া যাচ্ছিল না, টিম নেওয়ার মতো এরকম কোম্পানিও খুঁজে পাওয়া যাচ্ছিল না যারা হলে যে খুব আগ্রহ নিয়ে টিম নিবে। তো সুতরাং এগুলো এবার হলে যে দুর্বার রাজশাহীর এগেস্টে এই অভিযোগটা খুব মারাত্মকভাবে আসছে, এবং কি টাকা না দিলে প্লেয়াররা খেলতে নামবে না, এবং সেটা হলে যে তাদের ন্যায্য দাবি ছিল যে টাকা না দিলে তারা নামবে কিভাবে, তারা বেতনটা যদি না পায়। তো এখন বর্তমানে হলে যে আজকেই জানা গেল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিদেশি ড্রাফটের যারা প্লেয়ার আছে তাদের সবার দায়িত্ব নিয়েছে, তাদের বেতন ঠিকঠাক মতো যেন পরিশোধ হয়, সব বিদেশিদের বেলায় সেই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে। এটা যেন হলে যে বাইরে বাংলাদেশ ক্রিকেটের কোনো দুর্নাম না ছড়ায়, সেই জন্য এটা অনেকটা ইতিবাচক যে হলে যে কাউকে না কাউকে তো নিতে হবে, নাহলে হলে যে এই বিপিএলের সামনের বিপিএল করতে গেলে আপনি হলে যে এই জায়গাগুলো আবার ফেস করবেন, কেউ আর আপনার দেশে কেউ আর খেলতে আসবে না, কোনো টিমের হয়ে খেলতে আসবে না। সুতরাং এই জায়গাতে ভালো যে ক্রিকেট বোর্ড এই জায়গাটা নিয়েছে। সোনেল পাবলা, এবার অনেক বেশি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এসেছে, এবার কেন ফিক্সিংয়ের এত সন্দেহ করা হচ্ছে? হ্যাঁ, ফিক্সিংটা হয় কি, ফিক্সিংয়ের হলে যে এগুলা যারা ক্রিকেট নিয়মিত দেখে তাদের সেই সব দর্শকদের চোখে অনেক কিছু এমনভাবে ধরা পড়েছে যে আপনার নো বল হচ্ছে, সেই নো বলটা হলে যে এক হাত আপনার ক্রিজ থেকে এক হাত বা ইয়েতে মানে ক্রিজ থেকে এক হাত ওপারে, তাইলে হলে যে এটা বোঝাই যায় যে হলে যে এটাতে মানে বোঝা যায়, মানে সন্দেহ করাটা অমূলক না। হোয়াইট বল হচ্ছে আপনার ক্রিজের অনেক বাইরে, তো এইরকমভাবে আবার হলে যে ইজি ক্যাচ ফেলে দিচ্ছে, তারপর আছে আপনার হলে যে নো বল, হোয়াইট বল আছে, এই সব বিষয়গুলো মিলিয়ে মানুষের মানে যারা ক্রিকেট দেখে তাদের ধারণাটা বা তাদের সন্দেহটা খুবই প্রবল। এবং এইটাও জানা গেছে যে আকসু যেটা হলে যে যারা এশিয়ান যারা এশিয়ান ক্রিকেটে যারা এই ফিক্সিং নিয়ে কাজ করে, যারা ফিক্সিং রোধের ইস্যুতে কাজ করে, ফিক্সিং প্রতিরোধের জন্য তারা তদন্ত করছে। ইতিমধ্যেই তারা হলে যে বাংলাদেশের বেশ কিছু প্লেয়ার নিয়ে তদন্ত করছে। ইতিমধ্যে একজনের নাম একটা টেলিভিশন প্রচার করেছিল যে ওনার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে, এবং প্রকাশ করায় ওই টিভি চ্যানেলকে আবার হলে যে উনি উকিল নোটিশও পাঠিয়েছেন। সুতরাং আমরা কারোর নাম বলতে পারবো না, বাট হলে যে এই সন্দেহটা এবার ব্যাপক, এটা আশঙ্কাজনকভাবেই বেশি। এবং আজকে এইটার জন্য একটা হলে যে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটা তদন্ত কমিশন তৈরি করেছে, যারা নিজেদের মতো করে খতিয়ে দেখবে এই কারা এই সন্দেহের তালিকায় আছে, কেন এই জিনিসগুলো হচ্ছে, আইনজীবীদের সাবেক জাস্টিসদের দিয়ে এটা করা হচ্ছে। সামগ্রিকভাবে এবারের বিপিএলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি যদি মূল্যায়ন করি, এবারের বিপিএল হওয়ার কথা ছিল বা বিপিএল শুরুর আগে ঘোষণা ছিল একটা সেরা বিপিএল হবে। এটা আসলে হলে যে আমি যদি বলেন যে আমি তখনই এই আশঙ্কা ছিল, মানে সেরা হওয়ার মতো আসলে পরিবেশটা ছিল না। প্রথমত আমাদের অন্তর্বর্তী সরকার এসছে, তারপর সব জায়গায় কোনো জায়গাগুলো খুব ভালোভাবে সেটেল ছিল না, যেমন ক্রিকেট বোর্ডের একজন সভাপতি যোগ দিয়েছেন নতুন, তারপর হলে যে একজন ডিরেক্টর এসছেন নতুন, তো ওইখানেও কাজের লোকের সংখ্যাও কমে গিয়েছিল। সব মিলিয়ে তারপর আমাদের ব্যবসায়ী গ্রুপগুলোরও বোধহয় একটু চাপ ছিল, সব মিলিয়ে এইটা যে মানে এটা সেরা হওয়ার মতো অবস্থায় ছিল না, এইটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হলো যে ধরেন যে আমাদের নিজেদের প্লেয়ার মানে টিমগুলো ওই রকম আকর্ষণীয় হওয়ারও খুব একটা সুযোগ ছিল না। আকর্ষণীয় বলতে আপনি বাইরের খুব ভালো প্লেয়াররা আসবে, তারপরও আমি বলি অনেকেই এসছে, অনেক বড় স্টার এসছে পাকিস্তান থেকে এবং অন্যান্য জায়গা থেকে। সেইগুলো ধরলে যে হলে যে বিপিএলটা
মোটামুটি বিপিএলটা মোটামুটি হয়েছে। শুধু আমি ইতিবাচক, এটা নেতিবাচক দিক যদি বলতে যান অনেক কিছু বলা যাবে, যেমন ফিক্সিং ছিল, ফিক্সিংয়ের একটা হলো যে প্রচুর ইয়ে ছিল, আলোড়ন ছিল। তারপর হলো যে আপনার হলো যে বেতন না দেওয়া, এটার একটা নেগেটিভ সাইন ছিল এবারে বিপিএলে। কিন্তু এবারের বিপিএলের বড় পজিটিভ সাইন হলো এবারে বিপিএলে প্রচুর রান হয়েছে। এবারের বিপিএলের উইকেটগুলো ছিল একদম হলো যে টি-20 উইকেট। যেই খেলা দেখার জন্য মানুষ গ্যালারিতে আসবে, মানুষ যেই খেলা দেখতে চায় সাধারণত টি-20 ক্রিকেটে, সেই রকম একটা উইকেট ছিল, যার ফলে হলো যে রানও হয়েছে, উইকেটও নিয়েছে। এই জায়গা থেকে হলো যে বিপিএলটা এনজয় করার মতো ছিল। কি খবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা আছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট নিয়ে। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।